বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনা পেরিয়েছে ১০ বছর। ৯২ বার তারিখ পরিবর্তন করেও আদালতে অভিযোগপত্র জমা দিতে পারেনি সিআইটি। সাবেক তদন্তকারী কর্মকর্তা জানান, তথ্য উদ্ঘাটনে নানাভাবে অসহযোগিতা করে বাংলাদেশ ব্যাংক। প্রাথমিক তদন্তে আলামত নষ্ট এবং হ্যাকারদের প্রত্যক্ষ সহযোগিতার ইঙ্গিত মেলে বলেও জানান তিনি। অর্থনীতিবিদরা মনে করেন, স্পর্শকাতর এই মামলার বিষয়ে আরও আগেই চূড়ান্ত ব্যবস্থা নেওয়া দরকার ছিল। নতুন সরকার, নতুন গভর্নর, কোন দিকে গেলে মিলতে পারে অর্থনীতির কাঙ্ক্ষিত সুফল? এ বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হয়েছেন অর্থনীতি বিশ্লেষক ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার এম এ মাসুম। জনাব এম এ মাসুম, এ সময়ের বাণিজ্যে আপনাকে স্বাগতম। আপনাকে ধন্যবাদ। আমরা এতক্ষণ একটা বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি নিয়ে একটা প্রতিবেদন দেখছিলাম। সেখানে দেখলাম যে অন্য সব মামলার মতো এই মামলার চার্জশিট দেওয়ার ক্ষেত্রে ৯২ বার পিছিয়েছে। এ নিয়ে আসলে আপনার কি মতামত? আসলে এটা খুবই দুঃখজনক, কারণ যখন এই মামলা কিন্তু হয়েছে দুটো মামলা। একটি মামলা বাংলাদেশে যেটা হয়েছে সেটা হলো ক্রিমিনাল মামলা, আর যেটা নিউ ইয়র্কে হয়েছে সেটা হলো আপনার সিভিল ম্যাটার। তো বাংলাদেশে আপনার প্রায় ১.৫ মাস চলে যাওয়ার পরে তারপর এই মামলাটা ফাইল হয়, এবং সেই ফাইল হওয়া থেকে এফআইআর হওয়ার পর থেকে যে ইনভেস্টিগেশন টাইমে আপনার অ্যাকচুয়ালি এই ফেব্রুয়ারিটা যদি আপনি ধরেন তাহলে 93 টাইমস, এবং অ্যাকচুয়ালি 10 ইয়ার্স পার হয়ে গেল, অথচ এই পর্যন্ত তারা এই চার্জশিট দিতে পারেনি। তাহলে চার্জশিট দিতে পারেনি কারণ এখানে অবশ্যই যারা বাংলাদেশ ব্যাংকের হাই অফিসিয়াল বা বাংলাদেশ ব্যাংকে এখনো যারা আপনার এমপ্লয়মেন্টে আছে, এদের মধ্যেই অনেকে ইনভলভ আছে, যার জন্য এই ইয়েটা কিন্তু এখন পর্যন্ত সুরাহা করা হয়নি। কারণ এটা কিন্তু আপনার চার্জশিট কিন্তু 2 থেকে 3 মাসের মধ্যেই কিন্তু তারা চার্জশিট দিয়ে দিতে পারতো। বাট দেখা গিয়েছে যেটা পরবর্তীতে অনেক ধরনের এভিডেন্স বা যেই ধরনের রেলিভেন্ট ডকুমেন্ট যেগুলি, সেগুলি কিন্তু রিমুভ করার একটা প্রচেষ্টা হয়েছে। তার মানে হলো এইটা বাংলাদেশ ব্যাংক স্বয়ং এটাকে কিন্তু পিছানো, বা বাংলাদেশ ব্যাংকের সাথে যদি আমি বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট এবং এফআইডি কেও আমি এখানে ইনভলভ করতে পারি, যে তাদের যে একটা সহযোগিতা বা এটাকে তড়িৎ করার জন্য যেই হুম হুম প্রচেষ্টা হুম থাকা উচিত ছিল, সেটা আমার মনে হয় মিসিং। এবং এটার সাথে সাথে হুম যদি আপনি দেখেন যে ইউএসএ তে যে মামলাটা ফাইল করা হয়, সেটাও কিন্তু প্রায় 3 ইয়ার্স আফটার ফাইল করা হয়েছে, এবং সেটাও প্রথমে কিন্তু রং ফোরামে ফাইল করা হয়েছিল, এরপরে কিন্তু রাইট ফোরামে আসছে। কিন্তু এখন যেটা হলো, একটা কিন্তু হুম ভালো একটা স্টেজে আমরা আসছি, সেটা হলো যে একটা মিডিয়েশনের প্রপোজাল আসছে, যেটা সিঙ্গাপুরে যে বাংলাদেশ ব্যাংক এবং আরসিবিসি এদেরকে একটা সেটেলমেন্টের পর্যন্ত একটা কিন্তু ওই যে আচ্ছা, আপনার আমরা আউটসাইড এখন কোর্ট যদি একটু সেটেলমেন্টের। জানতে চাই যে ফেডারেল ব্যাংক থেকে আরসিবিসি ব্যাংকে স্থানান্তর করা ৮,১০,০০,০০০ বাজেয়াপ্ত করে দেশের একটি বিশেষ আদালত। এটি আসলে একতরফা কতটা প্রভাব রাখতে পারে টাকা উদ্ধারের ক্ষেত্রে? না, এইটা তো ধরেন একটা জিনিস হলো যে এখানে বাংলাদেশের যে জুরিসডিকশন এবং ফিলিপিন্স, এখন বাংলাদেশের লোকাল কোর্ট থেকে এটা বলা হয়েছে। এখন আমাদের সাথে ফিলিপাইন্সে যদি বাইলেটারাল এগ্রিমেন্ট থাকে বা যদি কনভেনশনারি আমরা যদি সাইনেটরি হই, সেই স্তরে সেটা হলো বাংলাদেশ ব্যাংক এবং বাংলাদেশের যে কোর্টের যে স্পেসিফিক অর্গানাইজেশন, তাদের যে সেন্ট্রাল ব্যাংক, তাদের যে ল মিনিস্ট্রি, তাদের যে বাণিজ্য মন্ত্রণালয়, এবং সমস্ত জায়গায় সেই কমিউনিকেশনগুলি করতে হবে, এবং সেই সেন্ট্রাল ব্যাংক থেকে সেইটাকে এক্সিকিউট করার জন্য যত প্রচেষ্টা, সেটা বাংলাদেশ ব্যাংকের এন্ড থেকে, এবং সেখানে আমাদের যে ধরেন ইয়েতে অ্যাম্বাসেডর যিনি আছেন, তারও কিন্তু এই কাজটাকে তড়িৎ করার চেষ্টা করতে হবে, এবং সেইটা সাবজেক্ট টু রিকগনিশন অফ দিস ওইখানকার সেই জুরিসডিকশনে। বাট এইটা একটা, তাও তো একটা আপনাকে অ্যাডভান্স করে দিয়েছে, যে একটা সামনে স্টেপ আসছে। কিন্তু তার চাইতে আমার কাছে যেটা মনে হয় মোস্ট ইম্পর্টেন্ট, যে এই যে আরবিট্রেশনের যে একটা প্রসেস আসছে, যে আউটসাইড কোর্ট সেটেলমেন্ট, যেটা সিঙ্গাপুরে একটা প্রসেস ইনিশিয়েটিভ নেওয়া হচ্ছে, যে আরসিবিসি এবং বাংলাদেশ ব্যাংক বসে এটা একটা সেটেলমেন্টের দিকে যাবে, এখন তো সেইটা কিন্তু আমার মনে হয় একটা বর্তমানে ভালো। নতুন সরকার, নতুন গভর্নর, আসলে অর্থনীতি পুনরুদ্ধারে নতুন সরকারের চ্যালেঞ্জ যেটা, সেটা উত্তরণের পথ আপনি কিভাবে দেখছেন? আসলে সেটা কিন্তু অনেক বড় চ্যালেঞ্জ, কারণ আমরা দেখেছি যে লাস্ট যে ইন্টারিম গভর্নমেন্টে তখন
সকলেরই কিন্তু একটা মোটামুটি পারসেপশন যে ইন্টারিম গভর্নমেন্টে যদি কেউ কাজ করে থাকে তাহলে সেটা এই ফাইন্যান্সিয়াল সেক্টরে, এবং সেটা কিন্তু এক্স গভর্নরই বোধহয় ওইভাবে কাজ করেছে, সেটা একটা ইমেজ কিন্তু ডেভেলপ করা আছে। সেই জায়গায় নতুন গভর্নর যিনি আসবেন ওনার কাছে কিন্তু অনেক চ্যালেঞ্জ থাকবে, কারণ হুম। আপনি জানেন যে অনেকগুলি পলিসি ম্যাটার ইনভলভ এখানে, এবং স্পেশালি আমাদের যে ইনফ্লেশনটা যেটা 8% অ্যাবভ, যেটাকে টার্গেট নেওয়া হয়েছিল যে 6-এর নিচে নামানো, এবং আমাদের যে ইনভেস্টমেন্টের আপনি জানেন যে যেটা প্রাইভেট ক্রেডিট গ্রোথ প্রায় 6%, সেইটাকে আমাদের একসময় 17-18% ছিল, এবং এইটা যদি আপনি ইনক্রিজ না করেন তাহলে কিন্তু আমাদের ইনভেস্টমেন্ট হবে না, আর ইনভেস্টমেন্ট যদি না হয় তাহলে কিন্তু আমাদের এমপ্লয়মেন্ট হবে না, এবং এমপ্লয়মেন্ট না হলে কিন্তু আমাদের জিডিপি গ্রোথ ভালো হবে না। সেই জন্য আপনাকে মানি ফ্লোটাকে বাড়াতে হবে, যেটা আমাদের এক্স গভর্নর আমরা দেখেছিলাম যে ইনফ্লেশনকে কন্ট্রোল করার জন্য উনি পলিসি রেটটাকে 10% সেটা কিন্তু রিডিউস করেনি। তো এই গভর্নরকে নতুনভাবে ইনিশিয়েটিভ বা আপনাকে ইনোভেশন নিয়ে আসতে হবে, যেখানে তার হাতে অনেক ধরনের চ্যালেঞ্জ। একটি বড় চ্যালেঞ্জ হলো ম্যাক্রো ইকোনমির যে প্যারামিটারগুলি, স্পেশালি আমাদের ব্যালেন্স অফ পেমেন্ট যেটা প্লাস রেখে গিয়েছে, এবং আমাদের যে এক্সচেঞ্জ রেটটা স্টেবল আছে এখনো, যেটাকে 30 বিলিয়নের উপরে রিজার্ভ রেখে গিয়েছে, এবং আপনার যে ইনফ্লেশনটা যেটা কন্ট্রোল করার চেষ্টা করা হচ্ছে, সেইটার সাথে যে ইন্টারেস্ট রেটটা এখন 14-15, যেটা কস্ট অফ ডুইং বিজনেস বেড়ে যাচ্ছে, সেইটাকে নিচে নামিয়ে আনা, এবং আমাদের যে ব্যাংকের একটা অরাজকতা ছিল, যেটাকে অনেকগুলি মার্জার এবং অ্যাকুইজিশনের ইস্যু আসতেছিল, সেই মার্জারগুলি উনি কিভাবে হ্যান্ডেল করবে। অনেকগুলি ব্যাংকের বোর্ড ভেঙে দিয়েছিল প্রপার ভালো রুলস রেগুলেশন এবং প্রপারলি এক্সিকিউট করার জন্য, সেইগুলি উনি কিভাবে হ্যান্ডেল করবে। সাথে সাথে নতুন অনেকগুলি আপনি জানেন যে লিজিং কোম্পানি 35-এর মধ্যে প্রায় 10 থেকে 12টার বাইরে কিন্তু টোটালটাই কিন্তু একেবারে খারাপ অবস্থা। তো এই যে এগুলি যে অ্যাকুইজিশনের কথা চলতেছিল, সেইগুলিকে সে কিভাবে হ্যান্ডেল করবে। তার মানে হলো এখানে কিন্তু যেহেতু এই গভর্নর ওনার হাতে অনেক চ্যালেঞ্জ, এবং ওনাকে খুবই স্ট্রংলি এবং স্ট্রিক্টলি এগুলিকে হ্যান্ডেল করতে হবে। সাথে সাথে ওনাকে কিন্তু পলিটিক্যাল সাপোর্ট দিতে হবে 100%। যদি সেইটা না দেয় ওনার পক্ষে কিন্তু এটা ইম্পসিবল হয়ে যাবে ধন্যবাদ এইটা থেকে ওভারকাম করার জন্য। ধন্যবাদ জনাব মাসুম আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। আমরা এতক্ষণ বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির বিষয়ে কথা বলছিলাম।